বন্ধুরা, আজকের গল্পটা অন্যরকম হতে শুরু করেছে, তাই পুরো গল্পটি শোনার অনুরোধ রইল। আমার সাথে ডেটিংয়ে না গেলে আজ এখানে এই মুহূর্তে ব্রেকআপ। আমি সজীবের পা দুটো জড়িয়ে ধরে বলি, প্লিজ তুমি এমন করো না, আমি তোমাকে ছাড়া বাঁচব না। সজীব বলল, আমি ব্রেকআপ করব না। ঠিক আছে, তবে আমার সাথে ডেটিংয়ে যেতে হবে। বলো রাজি? আমার নাম তানিয়া হক, এবার সেকেন্ড ইয়ারে পড়ছি। ফ্যামিলিতে মা, বাবা আর বড় ভাই আছে। বাবার সরকারি চাকরি ছিল, এখন বর্তমান রিটায়ার্ড নিয়েছে। ভাইয়া নিজস্ব একটা বিজনেস করছে, সে কারণে আমাদের আর্থিক অবস্থা খুবই ভালো। মা, বাবা এমনকি বড় ভাইয়ের একমাত্র আদরের আমি। বাবা আমাকে খুব চোখের মণি মনে করেন, আমাকে খুকি বলে ডাকে। বড় ভাইয়া কাছ থেকে এসে প্রথম আমাকে ডাকে, কারণ আসার সময় প্রতিদিন আমার জন্য পকেটে করে মিমি চকলেট নিয়ে আসে, আমার ফেভারিট চকলেট। এত বড় হয়ে গেছি, তারপরেও সবার কাছে ছোট আমি। ভালোই দিন যাচ্ছিল আমার, কলেজে যাচ্ছি আসছি, পড়াশুনো ভালো চলছে। হঠাৎ একদিন একটা ছেলে আমাকে প্রপোজ করলো। সেও আমাদের কলেজে পড়ে, আমার সাথে একই ক্লাসে সেকেন্ড ইয়ারে। ছেলেটা দেখতে খুব হ্যান্ডসাম, খুব ভদ্র এবং চরিত্র ভালো, মেয়েদেরকে সম্মান করে। দেখতে হ্যান্ডসাম, তাই যে কেউ নজর পড়ে। নাম সজীব মাহমুদ, বিজনেসম্যান শফিক মাহমুদের একমাত্র ছেলে। বিকেলে কলেজ ছুটির পর আমাকে প্রপোজটা করেছে। আমার সাথে 3 জন বান্ধবী ছিল, নিশা, রীতা, সুমনা। সজীবের কথা শুনে আমি হাঁ হয়ে তাকিয়ে আছি। আমার বান্ধবীরা সবাই আমারই মতো অবাক হয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। আমি ওভাবে তাকিয়ে আছি দেখে সজীব বলল, কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন? আমি তোমাকে কিছু বলেছি? প্লিজ আনসার মি। আমি কি বলবো ভেবে পাচ্ছি না, তাই চোখ সরিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। সজীব বলল, ঠিক আছে, আজ বলার দরকার নেই, তোমাকে একদিনের সময় দিচ্ছি ভাবার জন্য, ভেবে চিনতে বলো। এই বলে সজীব চলে গেল। আমি অপলক দৃষ্টিতে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। সুমনা রসিকতা করে বলল, কি ব্যাপার, অমন করে কি দেখছিস? যাই বলিস না কেন, তুই অনেক লাকি, সজীব তোকে প্রপোজ করেছে। এই কলেজের সবাই ওর ওপর ফিদা, দেরি না করে অ্যাকসেপ্ট করে নে। আমি বললাম, দেখা যাক পরে, এখন চল কফি শপে কফি খাওয়া যাক, মাথাটা খুব ধরেছে। তারপর আমরা 4 বান্ধবী মিলে কফি শপে যাই। ওখানে কফি খেতে খেতে গল্প হচ্ছিল আমাদের মাঝে। এমন সময় একটা ওয়েটার এসে আমার হাতে একটা গিফট বক্স দিয়ে বলল, ম্যাম, এটা উনি দিয়েছেন। ছেলেটার হাতের ইশারা করার দিকে তাকিয়ে দেখি সজীব বসে আছে পিছনের টেবিলে। আমি তাকাতে ও হাতের ইশারায় রিল্যাক্স হয়ে বসার জন্য বলল। ওকে দেখে আমি অবাক হয়ে গেছি, কখন আমাদের পিছনে এসে বসেছে বুঝতেই পারিনি। ভাগ্যিস ওর ব্যাপারে কোনো কথা বলিনি, যদি বলতাম কি না কি মনে করত। আর এটা কিসের গিফট, ভিতরে কি আছে? আমার ভাবনায় ছেদ পড়ল রীতার কথায়। রীতা বলল, কি রে, তোর সজীব তো তোর পিছু ছাড়বে না, মনে হচ্ছে তোর মুখ থেকে ভালোবাসার কথা না শুনে যাবে না, বলে দিবি নাকি? আমি ওর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বললাম, চুপ কর তো, এমনি টেনশনে আমার হাত পা কাঁপছে, কি করব বুঝতে পারছি না। নিশা বলল, যা করবি ভেবে চিন্তে করবি, যাতে করে কখনো পস্তাতে না হয়। এরই মাঝে আমাদের কফি খাওয়া শেষ হয়ে গেল। ওয়েটারকে বললাম বিল নিয়ে আসতে। কিছুক্ষণ পর ওয়েটার বিল নিয়ে এলে সজীব ওয়েটারকে ডেকে বলল, ওদের থেকে বিল নিও না, আমি দিচ্ছি। এই বলে সজীব উঠে এসে আমাদের এবং ওর বিল পেমেন্ট করল। তারপর আমাদেরকে একটা ট্যাক্সি বুকিং করে দিল। আমার বান্ধবীরা অনেক আপত্তি জানালো, তবে আমি কিছু বলিনি। কি বলবো আমি, একদিনের মাঝে একের পর এক চমক দিয়ে যাচ্ছে আমাকে। এমনিতেই আমি ভেবাচাকা খেয়ে আছি, মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না। সজীব এক প্রকার বাধ্য করলো আমাদেরকে ট্যাক্সি দিয়ে যেতে। যাওয়ার সময় আমাকে উদ্দেশ্য করে বলল, তোমার উত্তরের অপেক্ষায় আছি আমি, কাল দেখা হবে, আল্লাহ হাফেজ। এই বলে সজীব চলে গেল। তারপর ট্যাক্সির ড্রাইভার গাড়ি স্টার্ট দিল, আমাদেরকে যার যার বাড়িতে নামিয়ে দিল। ট্যাক্সির ভাড়া সজীব দিয়ে দিয়েছিল। বাড়িতে এসে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিলাম। তারপর রুমে গিয়ে বিছানার ওপর শরীরটাকে ছেড়ে দিলাম। একটা বালিশ বুকে নিয়ে সারাদিন কি হলো সেটা ভাবছি। আজ সারাদিন জুড়ে শুধু সজীবের স্মৃতিগুলো আছে। ওকে দেখলে শুধু দেখতেই মন চায়। কি করব, অ্যাকসেপ্ট করব ওর ভালোবাসা? আমিও যে ওকে মনে মনে ভালোবেসে ফেলেছি। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না। সকালে ফ্রেশ হয়ে নাশতা খেয়ে কলেজের দিকে রওনা দিলাম। কলেজের কাছে আসতেই দেখি গেটের বাইরে সজীব দাঁড়িয়ে আছে, যত সম্ভব আমার জন্য ওয়েট করছে, আমার মুখ থেকে ভালোবাসার কথাটা শোনার জন্য। আমি কাছে আসতেই আমাকে সালাম দিয়ে বলল, কেমন আছো? আমি সালামের উত্তর দিয়ে বললাম, জি ভালো, আপনি? সজীব বলল, ভালো নেই, যতক্ষণ পর্যন্ত না তোমার মুখ থেকে ভালোবাসার কথা শুনব।
আমি বললাম, আপনারা তো জানেন না, মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফোটে না। সজীব বলল, জানি, তারপরেও সত্যি হওয়ার জন্য মুখ থেকে শুনতে চাই। বলো না, তুমি আমাকে ভালোবাসো। আমি বললাম, ভালোবাসা মুখে বলতে হয় না, অনুভব করে নিতে হয়। সজীব বলল, আমি মন প্রাণ দিয়ে অনুভব করতে পারছি তুমি আমাকে ভালোবাসো, তারপরেও আমি তোমার মুখ থেকে শুনতে চাই। আমি বললাম, মুখ থেকে শোনাটা কি খুবই জরুরি? সজীব বলল, নিশ্চয়ই, তোমার মুখ থেকে ভালোবাসার কথা শুনে তারপর আমি শান্তি পাব। প্লিজ, আর ওয়েট করতে পারছি না, এবার অন্তত বলো। সজীবের অনুরোধের কাছে হার মানতে হলো আমাকে। আমি বললাম, হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি। এই বলে আর দাঁড়ালাম না, দ্রুত কলেজের ভিতরে চলে গেলাম। আমার পিছু পিছু সজীব কলেজে এলো। সেই থেকে আমাদের লাভ স্টোরি শুরু। শুধু কলেজে আমাদের দেখা সাক্ষাৎ হতো, এর বাইরে আমরা কখনো কোথাও যেতাম না। মাঝে মাঝে শুধু কফি শপে যেতাম। প্রায় 2 বছর হতে চলল আমাদের রিলেশন। এর ভেতর কোনো দিনই সজীব আমাকে বাইরে কোথাও নিয়ে যেতে চায়নি, আমার হাত ছাড়া আর কোথাও কখনো টাচ করেনি। এমন ছেলে হাজারও পাওয়া যায় না একটা, আমার যাতে কোনোভাবে সমস্যা না হয় সবসময় সেটার দিকে লক্ষ্য রাখে। একদিন হঠাৎ সজীব আমাকে বলল, তোমার কাছে আমার একটা আবদার আছে, তোমাকে রাখতে হবে, কথা দাও রাখবে? আমি বললাম, তুমি বলো, চেষ্টা করব। সজীব বলল, আমরা রিলেশনশিপে আছি 2 বছর হতে চলল, আমি কখনো তোমার কাছে কিছু আবদার করিনি। আজ আমি অনেক আশা নিয়ে তোমার কাছে বলছি, আমার এখন খুব ইচ্ছে করে তোমাকে নিয়ে ডেটিংয়ে যাই। আমার বন্ধুরা তার গার্লফ্রেন্ডকে নিয়ে ডেটিংয়ে যায়, আমাকে জিজ্ঞেস করে, কী রে, তোর গার্লফ্রেন্ডকে নিয়ে কতবার ডেটিংয়ে গেছিস? আমি যখন বলি একবারও, জানি ওরা সবাই আমার উপর হাসত। আমাকে বলে, তুই কি পুরুষ না, কি বলছিস এগুলো? আরে দেখ, আমরা প্রতি সপ্তাহে একবার অন্তত ডেটিংয়ে যাই, আর তুই 2 বছরের রিলেশনে একবারও যাসনি। এই বলে আমাকে নিয়ে সবসময় হাসাহাসি করে। এখন তুমি বলো, আমারও তো ইচ্ছে করে তোমাকে নিয়ে ডেটিংয়ে যাই, প্লিজ না করো না। সজীবের কথা শুনে আমি চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে আছি। এসব কি বলছে? নিজের কানকে বিশ্বাস করাতে পারছি না। যে ছেলে কিনা আমাকে খুব যত্ন করে রাখত, সেই কিনা এখন বলছে ডেটিংয়ের কথা। আমি মনে মনে ভাবলাম, হয়তো মজা করছে আমার সাথে, দেখছে আমি কি বলি। আমি হেসে উঠে বললাম, তুমি কি মজা করছো আমার সাথে? দেখো, এরকম সিরিয়াস মজা করবে না আমার সাথে। সজীব বলল, মজা করছি না, সিরিয়াসলি বলছি। আমি তোমার সাথে ডেটিং-এ যেতে চাই। আমি আর পারছি না, আমারও ইচ্ছে করে তোমাকে কাছে পেতে। তুমি আমার গার্লফ্রেন্ড, তোমার উচিত আমাকে খুশি রাখা। দেখো, আমাকে না করো না। আমি ওদেরকে বলেছি এই সপ্তাহে তোমাকে নিয়ে ডেটিং-এ যাব। এবার আমি রাগী সুরে বললাম, তুমি কি পাগল হয়েছ? এতক্ষণ কি আবোলতাবোল বলে যাচ্ছ? তুমি এমন ছিলে না, আজ হঠাৎ তোমার কি হলো? দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি, নিজেকে সামলাও। আর 2 বছর যাক, ফাইনাল পরীক্ষা হয়ে গেলে তারপর না হয় আমরা বিয়ে করে নেব। সজীব বলল, বিয়ে সেটা তো অনেক পরে, কিন্তু এখন আমার তোমাকে চাই। বিয়ের আগে তোমাকে আমার চাই। আমি বললাম, তোমার মাথা ঠিক নেই, একটু শান্ত হয়ে ভাবো, তারপর দেখো সব ঠিক হয়ে যাবে। এভাবে পুরো 2 মাস কেটে গেল। আমার আর সজীবের মাঝে প্রায় সময় ঝগড়া হতো, শুধু একটা কথা নিয়ে, ডেটিং। কোনোভাবেই ওকে বোঝাতে পারছি না। একদিন কলেজে গিয়ে দেখি সজীব বসে আছে কলেজের সিঁড়িতে। আমি কাছে গিয়ে বসলাম, আশেপাশে কেউই ছিল না। আমি বললাম, তুমি দিন দিন কেমন হয়ে যাচ্ছ? দেখো, আমি তোমাকে এভাবে আর নিতে পারছি না, প্লিজ নিজেকে আগের মতো করো। সজীব বলল, আমি আগের মতোই আছি, শুধু তুমি আমার একটা কথা রাখতে পারছো না। তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি রাগী সুরে বললাম, বারবার একই কথা কেন বলো? আমি বললাম তো পারবো না, বিয়ের আগে এসব কিছুই করতে পারবো না। সজীব বলল, এটা তোমার লাস্ট কথা? আমি বললাম, হ্যাঁ, আমি পারবো না। সজীব বলল, বেশ, তুমিও আমার লাস্ট কথা শোনো। তুমি যদি আমার সাথে ডেটিং-এ না যাও, তাহলে আজ থেকে তোমার আমার সম্পর্ক এখানেই শেষ। আজ থেকে তোমার আমার ব্রেকআপ। আজকের পর থেকে তুমি আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবে না, কথাটা মাথায় থাকে যেন। এই বলে চলেই যাচ্ছিল, কিন্তু আমি ওর পথ আগলে দাঁড়াই। তারপর আমি কান্নাজড়িত গলায় বলি, কেন এমন করছো? তুমি তো এমন ছিলে না। তুমি আমাকে খুব ভালোবাসতে, আমার সমস্যা যাতে না হয় সেভাবে আমার খেয়াল রাখো। যে সজীব আমার হাত ছাড়া অন্য কোথাও কোনোদিন টাচ করেনি, সবসময় আমাকে সম্মান দিয়ে এসেছে, আজ সেই তুমি আমার সাথে ডেটিং-এ যেতে চাইছো। কেন বুঝতে পারছো না, বিয়ের আগে এসব করা ঠিক না? সজীব বলল, বললাম তোমার সাথে আমার আর কোনো কথা নেই।
যেদিন তুমি আমার সাথে ডেটিং এ যেতে রাজি হবে সেদিন আমার সাথে দেখা করো। এবার আমি ওর দুপা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে বললাম, প্লিজ একটু দয়া করো। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। তোমাকে আমি খুব ভালোবাসি। সজীব বলল, তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে আমার একটা আবদার তুমি রাখতে। কই, রাখলে না তো? আজ 3 মাস তোমার পিছে পিছে ঘুরছি শুধু একটা আবদার নিয়ে, একবার অন্তত চলো আমার সাথে ডেটিং এ। কিন্তু না, তুমি যাবে না। ঠিক আছে, তোমার ইগো নিয়ে তুমি থাকো, আমি গেলাম। এই বলে সজীব চলে গেল। আজ 1 সপ্তাহ হয়ে গেল সজীব কলেজ আসছে না। ওর বন্ধুদের জিজ্ঞেস করেও কোনো খবর মেলেনি। ফোন করলেও ফোন রিসিভ করে না। এদিকে আমি পাগল হয়ে যাচ্ছি শুধু ওকে একটিবার দেখার জন্য। ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছি না, কেমন অস্বস্তি লাগছে আমার। রাতের ঘুম হারাম হয়ে গেছে। এভাবে দেখতে দেখতে আরও 1 সপ্তাহ কেটে গেল। সন্ধ্যার সময় আমি দাঁড়িয়ে আছি বারান্দায়, সজীবের কথা খুব মনে পড়ছে। হঠাৎ ফোনটা বেজে উঠল। এই সময় কে ফোন করল? মনের মাঝে হাজারো বিরক্তি নিয়ে ফোন মনিটর দেখলাম, অমনি খুশিতে মনটা নেচে উঠল। সজীব ফোন করেছে আমাকে। তাই আর দেরি না করে রিসিভ করলাম। সজীব কিছু বলবে তার আগে আমি ওর উপর ঝাঁপিয়ে পড়লাম, বললাম, এতদিন কোথায় ছিলে? কতবার ফোন দিয়েছি, একবারও তুমি ফোন রিসিভ করনি। এই দুসপ্তাহ কলেজে কেন আসনি? আমাকে কষ্ট দিতে তোমার ভালো লাগে? তুমি জানো আমি কতটা কেঁদেছি? আমি পাগল হয়ে যাচ্ছি, আমি পারবো না তোমাকে ছাড়া বাঁচতে। প্লিজ তুমি ফিরে এসো। সজীব বলল, আগে তুমি আমার শর্ত মানো, তারপর দেখো সব ঠিক হয়ে যাবে। শুধু একবার আমার সাথে ডেটিং এ চলো, তা না হলে আমি আজকের পর থেকে আর কোনোদিন তোমাকে ফোন দেব না। এখন বল, তুমি রাজি কিনা? মনে মনে ভাবছি, ও আমাকে ডেটিং এ না নিয়ে ছাড়বে না, কি করব? ওকে ছাড়া তো আমি একটি মুহূর্ত থাকতে পারছি না, তাই রাজি হয়ে গেলাম। বললাম, বেশ, তোমাকে পাওয়ার জন্য ডেটিং কেন? তুমি যদি বল আমাকে মর্যাদা প্রমাণ দিতে, তাও আমি পারবো। বল, কখন যাবে ডেটিং এ? আমার মুখে এই কথা শুনে সজীব খুশিতে আত্মহারা হয়ে গেল, চিৎকার করে বলল, আই লাভ ইউ তানিয়া। আমি জানতাম তুমি রাজি হবে। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। তাহলে আমরা আগামী পরশু ডেটিং এ যাচ্ছি, তুমি রেডি থেকো, আমি তোমাকে নিতে আসব। আমি বললাম, ঠিক আছে। আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। দেখতে দেখতে সেদিন চলে এলো। আজ আমি সজীবের সাথে ডেটিং এ যাব, ভাবতে কেমন অদ্ভুত লাগছে। আজ আমার শরীরটাকে সজীব তার মন মতো করে ভোগ করবে। ডেটিং এর পরে কি সজীব আমাকে আগের মতো ভালোবাসবে? আমি আর ভাবতে পারছি না, দুচোখ জল ভরে আসছে। সেদিন রাতে দুচোখে ঘুম আসেনি। তারপরের দিন দুপুর 3টার দিকে বান্ধবীর বাসায় যাব বলে বেরিয়েছি। কিছু দূর আসতেই দেখি সজীব দাঁড়িয়ে আছে। আমাকে দেখে এগিয়ে এসে সালাম দিল। আমি সালামের উত্তর দিয়ে ওর দিকে তাকিয়ে আছি এক দৃষ্টিতে। 2 সপ্তাহ আমি ওকে দেখিনি, মনে হচ্ছে যেন কত বছর ওকে দেখিনি। সজীব আমাকে দেখে নিজেকে খুব অপরাধী মনে করল। এই কয়দিনে নাওয়া খাওয়া ঘুম সবকিছু কোথায় যেন উধাও হয়ে গিয়েছিল, তাই আমার চেহারাটা মলিন হয়ে গেছে, চোখের নিচে কালি পড়েছে। সজীব বলল, কেমন আছো? আমি গম্ভীর সুরে বললাম, যেমন রেখেছ। আমার কথার জবাবে আর কিছু বলতে পারল না সজীব। তারপর একটা রিকশা দাঁড় করালো, তাতে আমরা দুজন উঠে পড়ি। রিকশাওয়ালাকে ঠিকানা দিল। তারপর রিকশা ঠিকানা অনুযায়ী চলতে থাকে। সজীব আলতো করে আমার হাতটা ধরে আছে, আমি কিছু বললাম না। সজীব বলল, তোমার কি ভয় লাগছে? আমি বললাম, না, ভয় লাগলে কি আসতাম। সজীব বলল, তুমি না বললেও আমি জানি মনে মনে তুমি ঠিকই ভয় পাচ্ছ। তারপর আমার কানের কাছে ফিসফিস করে বলল, বেশি সময় নেব না, শুধু 2 ঘন্টা। 2 ঘন্টা কথা শুনে বুকটা যেন কেঁপে উঠল, তারপরও কিছু বললাম না। ওকে খুশি করার জন্য আজ আমার দেহটাকে উৎসর্গ করব, এই দেহটাই আমার একমাত্র সম্মানের অবলম্বন ছিল, আজ তা ধুলোয় মিশে যাবে। এসব চিন্তা করতে করতে একটি দোতলা বাড়ির সামনে এসে রিকশা থামল। সজীব বলল, নেমে এসো, চলে এসেছি। বাড়িটা বাইরে থেকে দেখতে কত সুন্দর, মনে হয় ভেতরে এর চেয়েও বেশি সুন্দর। সজীব রিকশাওয়ালাকে ভাড়া মিটিয়ে দিয়ে আমাকে বলল, চলো ভেতরে। আমি বললাম, এটা কার বাড়ি? সজীব বলল, এটা আমাদের বাড়ি। আমি থমকে দাঁড়িয়ে বললাম, বাড়িতে তোমার মা বাবা নেই? সজীব মুচকি হেসে বলল, না, মা বাবা দুজনেই গ্রামের বাড়িতে গিয়েছে, আমার ছোট মামার বিয়ে, তাই আসতে আরও 2 সপ্তাহ বাকি আছে। এখন পুরো বাড়িতে আমি একা,
তাই তো তোমাকে হোটেলে না নিয়ে বাড়িতে নিয়ে এসেছি। এখানে আমাদেরকে কেউ ডিস্টার্ব করবে না, বিন্দাস ডেটিং করতে পারবো। আমাদের কথার মাঝে একজন বয়স্ক লোক গেট খুলে দিল। পোশাক থেকে মনে হচ্ছে এ বাড়ির দারোয়ান। সজীব তাকে সালাম দিয়ে বলল, চাচা, তোমাকে কাল বলেছিলাম না একজনকে নিয়ে আসব, এ হচ্ছে সেই, নাম তানিয়া হক। সজীবের দেখাদেখি আমিও লোকটাকে সালাম দিলাম। লোকটা আমার সালামের উত্তর দিয়ে বলল, কেমন আছো মামনি? আমি বললাম, জি ভালো, আপনি কেমন আছেন? লোকটা বলল, ভালো আছি মা। তারপর সজীব আমাকে নিয়ে বাড়ির ভেতরে গেল। মনে মনে সজীবের প্রতি খুব রাগ হলো। দারোয়ানকে পর্যন্ত বল আমার কথা, জানি না সে মনে মনে কি ভাবছে। সজীব আমাকে নিয়ে সোজা তার রুমে চলে গেল। বাড়িটার ভেতরটা খুবই সুন্দর, দামি দামি জিনিস দিয়ে পুরো বাড়িটা সাজানো, দেখলে চোখ যেন ধাঁধিয়ে যায়। ব্যাগগুলো আমার হাতে দিয়ে বলল, এখানে তোমার জন্য কয়েকটা ড্রেস আছে, আমার পছন্দে কিনেছি, চট করে চেঞ্জ করে এসো। ব্যাগগুলো হাতে নেওয়ার সময় বুকের ভেতর হার্টবিট বেড়ে গেল। এখন আমাকে ওর জন্য ছোট ছোট কাপড় পরতে হবে। বাধ্য হয়ে ওয়াশরুমে গেলাম কাপড় চেঞ্জ করতে। ব্যাগ খুলে দেখে আমি আরও অবাক হয়ে গেলাম। ব্যাগের ভেতরে এগুলো কি? যা দেখছি তা কি সত্যি? বের করে খুলে দেখলাম সত্যি। এই কাপড় পরতে আমার কোনো লজ্জা লাগছে না। ব্যাগের ভেতরে একটা নয়, দুটো নয়, টোটাল 4টা বোরখা। 4টা বোরখাই ব্ল্যাক, শুধু ডিজাইন আলাদা আলাদা। আমি আসতে দেরি হচ্ছে দেখে সজীব বলল, কি হলো, ওয়াশরুমে ঘুমিয়ে পড়লে নাকি? তাড়াতাড়ি এসো, আমার ডেটিং এর সময় কিন্তু চলে যাচ্ছে। ওর ডাক শুনে তাড়াতাড়ি একটা বোরখা পরে বেরিয়ে এলাম। কালো বোরখায় আমাকে খুব সুন্দর লাগছিল। সজীব দেখে চোখ সরাতে পারছিল না, কয়েক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। আমি বললাম, কি ব্যাপার, অমন করে কি দেখছ? সজীব বলল, সত্যি তোমাকে বেহেশতের হুরের মতো লাগছে, তাই চোখ সরাতে পারছি না। আসরের আজান দিয়েছে, চলো নামাজ পড়বে। নামাজ পড়তে পারো? আমি বললাম, পারি। তাহলে চলো, দেরি নয়। তুমি এই রুমে নামাজ পড়ো, আমি ড্রয়িং রুমে পড়ছি। তারপর আমরা নামাজ শেষ করি। আমি মনে মনে ভাবছি, এখন মনে হয় ওর চাহিদা মেটানো শুরু হবে। কিন্তু না, আমাকে অবাক করে টেবিলে নাস্তা সাজাচ্ছে। আমাকে বলল, চা নাকি কফি? আমি তো অবাক হয়ে বললাম, যে কোনো একটা হলে চলবে। সজীব বলল, ঠিক আছে, আমি বানাচ্ছি, তুমি এখানে বসো। তারপর নিজের হাতে কফি বানিয়ে নিয়ে এলো। আমরা দুজন পাশাপাশি বসেছি, সজীব আমাকে খাইয়ে দিচ্ছে। তখনও আমার মনে শান্তি নেই, নাস্তা খাওয়ার পরে নিশ্চয়ই শুরু করবেন খেলা। মনে মনে খুব ভয় পেয়ে আছি। আমাকে বলল, কফি খেয়ে দেখো কেমন হয়েছে, বলো। কফিতে এক চুমুক দিয়ে বললাম, বাহ, ভালোই তো, কফি বানাতে পারো। সজীব বলল, আমি জানি, আমি কফি খুব ভালো বানাতে পারি, আব্বু আম্মুও তাই বলে। আমি ওকে যত দেখছি তত অবাক হচ্ছি, কি অদ্ভুত আচরণ। নাস্তা খাবার পরেই তো শুরু হবে যৌন খেদা মেটানোর তাগিদ। নাস্তা খাবার পর সজীব আমার হাত ধরে রুমে নিয়ে এসে খাটে বসালো। মনে মনে নিজেকে প্রস্তুত করছি। সজীব বলল, তুমি লুডো খেলতে পারো? আমি বললাম, হ্যাঁ পারি। আমার কথা শেষ হতেই একটা লুডুর ঘর নিয়ে এল সজীব। কি করতে চাইছে সত্যিই আমি কিছুই বুঝতে পারছি না। তারপর আমরা লুডো খেলতে থাকি। এক গেম যদি আমি ওকে দেই, তার পরের গেম ও আমাকে দিচ্ছে। এভাবে খেলতে খেলতে কখন যে 7:30 বেজে গেল জানি না। ঘড়ির দিকে তাকিয়ে সজীব বলল, এই দেখো, গেম না শেষ হতে তোমার টাইম শেষ হয়ে গেছে। 2 ঘন্টার জন্য তোমাকে নিয়ে এসেছি, এখন সময় শেষ। 2 ঘন্টার ডেটিং শেষ হয়ে গেছে। আজ আমি অনেক খুশি 2 ঘন্টা তোমাকে নিজের করে পেয়ে। আমি চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে আছি। ও তো আমার সাথে কিছুই করল না, অবাক লাগছে ওকে দেখে। কি ভেবে এসেছি আর এখন কি হলো? মাথার ভেতরে গোলমাল পেকে যাচ্ছে। সজীব মুচকি হেসে বলল, কি হলো? ওভাবে তাকিয়ে আছো কেন? আমি বললাম, তুমি তো আমার সাথে কিছুই করনি। সজীব বলল, কেন? তুমি কি ভেবেছিলে আমি তোমার সাথে দৈহিক মিলন করব? আমি মাথা নিচু করে বললাম, হ্যাঁ, সেটাই তো করে সবাই। সজীব একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি আমাকে এতটা খারাপ মনে করো? তুমি ভাবলে কি করে তোমার সজীব তোমাকে অপবিত্র করবে? আমি তোমাকে মন থেকে ভালোবেসেছি, আর তুমি কিনা আমাকে নিয়ে? ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। ডেটিং মানে এই না যে তোমার সাথে আমি দৈহিক মিলন করব। ডেটিং এভাবেও হয়, এই যে তুমি আর আমি 2 ঘন্টা একে অপরকে সময় দিলাম, নামাজ পড়লাম, লুডো খেললাম, একসাথে বসে খেলাম, গল্প করলাম, এটাকেও ডেটিং বলে।
আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, ছুটে এসে ওর পা জড়িয়ে ধরে ক্ষমা চাইলাম। সজীব বলল, আরে তুমি কি পাগল? কিছু হলে দুপা জড়িয়ে ধরে কান্না করো? উঠো বলছি। তারপর আমাকে উঠিয়ে দাঁড় করায়। আমি তোমাকে আগেও ভালোবেসেছি, এখনো বাসি, সারা জীবন ভালোবেসে যাব। অনেক কষ্ট দিয়েছি তোমাকে, তাই না? এই 2 সপ্তাহ তোমাকে কাঁদিয়ে আমি নিজেও শান্তি পাইনি। তুমি ডেটিং এ আসতে রাজি না হলেও আমি তোমাকে কখনোই ছেড়ে যেতাম না, তুমি যে আমার অন্তর জুড়ে আছো। শুধু একটু দুষ্টুমি করলাম, দেখতে চাইছি তুমি আমাকে কতটা ভালোবাসো। আমার চোখের পানি মুছে দিতে দিতে আরও বলল, মাফ করে দাও, কথা দিচ্ছি আর কখনো কাঁদাবো না তোমাকে। আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, সজীবকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি তোমাকে অন্য ছেলেদের মতো ভেবেছি, আমাকে তুমি ক্ষমা করে দিও। সজীব বুকের মাঝে আমাকে পেয়ে পরম আনন্দে আমাকে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি, 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 তোমাকে অনেক অনেক ভালোবাসি। দেখো আমার কি ভাগ্য। এখন কিন্তু তুমি আমার সাথে ডেটিং করছো, এভাবে জড়িয়ে থাকলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না, তাই বলছি, লক্ষ্মী ছেড়ে দাও। আমি বললাম, এখন যা হবার হয়ে যাক, কিন্তু আমি তোমাকে ছাড়ব না। সজীব বলল, তোমার প্ল্যান কি? তুমি এখন আমার ইজ্জত লুটবে? হায় আল্লাহ, এ পাগলি মেয়েটার হাত থেকে আমাকে বাঁচাও। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে চুমু করতে থাকি। সজীব আমাকে এতটা কাছে পেয়ে নিজেকে সামলাতে পারল না, আমরা আলিঙ্গনবদ্ধ হয়ে একে অপরকে চুমু করতে থাকি, ভাসতে থাকি সুখের সাগরে। এভাবে শুরু হলো আমাদের প্রতিদিনের দুষ্টুমিষ্টি ডেটিং। তবে আমাদের ডেটিং এ শারীরিক সম্পর্ক ছিল না, ঘোরাফেরা, নির্জন জায়গায় বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটানো। এটাই হচ্ছে ডেটিং। আমার আর ভয় লাগতো না সজীবের সাথে ডেটিং এ যেতে। সত্যিকারের ভালোবাসা চির অমর।